আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ক্লাসে। আমি আজকে কথা বলবো ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জয়ের সংশোধন পদ্ধতি নিয়ে, বোথ ব্যালেন্স কারেকশন মেথড। বলা যায় ব্যাংক সমন্বয় বিবরণীর সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে হতে যাচ্ছে। তো তোমরা যদি সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করো, আশা করি এই উভয় জয়ের সংশোধন পদ্ধতি সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সেটা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোথ ব্যালেন্স কারেকশন মেথড বা উভয় জের সংশোধন পদ্ধতি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর সর্বাধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। তো এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেখার আগে আমরা একটু একক জের সংশোধন পদ্ধতির লিমিটেশনস বা অসুবিধা কী ছিল সেটা একটু দেখে আসি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একক জের সংশোধন পদ্ধতি কিভাবে করতাম। এক্ষেত্রে টাইপ 1 টাইপ 2 এই দুইটাভাবে করতাম। তো সেক্ষেত্রে যেটা হতো যে কোনো একটা ব্যালেন্সকে, অর্থাৎ সেটা ব্যাংক বিবরণী হোক বা আমানতকারীর বইয়ের উদ্বৃত্ত হোক, এই যে কোনো একটাকে আমরা কিন্তু কোনো পরিবর্তন বা সংশোধন করতে পারতাম না। আমাদেরকে অন্য আরেকটা যে উদ্বৃত্ত থাকতো সেটার সঙ্গে পরিবর্তন করতে হতো। অর্থাৎ এটা কিন্তু কোনো কমপ্লিট প্রসিজিওর না, বা এক্ষেত্রে এক ব্যালেন্সের যে প্রবলেম সেটার সমস্যাটা অন্য আরেকটা ব্যালেন্সের উপর চাপাই দেওয়া হচ্ছে। অর্থাৎ একটাকে এডিট করা যাচ্ছে আর একটাকে এডিট করা যাচ্ছে না। এটাই ছিল সবথেকে বড় লিমিটেশন একক জের সংশোধন পদ্ধতির। আমরা উভয় জের সংশোধন পদ্ধতির ক্ষেত্রে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসবো। আমরা এখন দেখব যে কিভাবে উভয় জের সংশোধন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয়ে থাকে। তো এই স্ক্রিনে তোমরা দেখছো যে আমানতকারীর বই যেটা, সেই বইয়ের সঙ্গে কিছু সমন্বয় করে সেটার যে জের সেটাকে সংশোধন করা হয়। অন্যদিকে যে ব্যাংক বিবরণী থেকে প্রাপ্ত জের যেটা, সেটার সঙ্গেও কিছু পরিবর্তন বা সমন্বয় করার পরে সেটার একটা সংশোধিত উদ্বৃত্ত বের হয় এবং দুইটা উদ্বৃত্ত মিলে যায়। তখন দুইটা উদ্বৃত্ত তখন সংশোধিত অর্থাৎ কারেক্টেড ফর্মে চলে আসে। ডিয়ার স্টুডেন্টস, উভয় জের সংশোধন পদ্ধতির ক্ষেত্রে মোট 10টি পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 10টি পয়েন্টের ইফেক্ট মনে থাকলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। প্রথমেই পরিবহনাধীন চেক বা ডিপোজিট ইন ট্রানজিট চেক, এটাকে আদায় অপেক্ষমান চেকও বলা হয়ে থাকে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে এটা খুব কম সময়ের মধ্যেই ব্যাংক এই টাকাটা সংগ্রহ করবে এবং আমানতকারীর হিসাবকে ক্রেডিট করবে। আর অন্যদিকে আমানতকারীর যে বই, সে বইতে ইতোমধ্যে এই চেকটাকে ডেবিট করা হয়েছে, অর্থাৎ আমানতকারীর হিসাবকে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীর যে হিসাব সেটাতে কিন্তু এখনও বৃদ্ধি করা হয়নি, কেননা এটা এখনও আদায়ের জন্য অপেক্ষমান। তাই আমরা যদি ব্যাংক বিবরণীতে ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত সেটার সঙ্গে যদি এই অ্যামাউন্টটাকে যোগ করি, তাহলে কিন্তু নগদান বইয়ের সঙ্গে মিলে যাবে। তো এখানে পরিবহনাধীন চেক, এটাকে আমরা যোগ করব, তবেই আমরা সংশোধিত উদ্বৃত্তটা পাব। এরপরে 2 নম্বরে আছে হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক, মানে এনএসএফ চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। এটার ক্ষেত্রে যেটা হয়, এই যে ক্লিয়ারিং হাউসে বা আদায় অপেক্ষমান যে চেক, এই চেকগুলোর মধ্যে থেকে যদি কোনো চেক কোনো অ্যাকাউন্টে, দেনাদারের কোনো অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত তহবিল না থাকে বা অন্য কোনো কারণেও যদি হয়, যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে এটাকে বলা হয় এনএসএফ চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। তো এগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাংক টাকাটা যোগ করে না, কিন্তু আমানতকারীর বইতে এটা অনেক আগেই এই অ্যামাউন্টটা যোগ করা আছে, সুতরাং এক্ষেত্রে এটা বাদ দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বরে আছে আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক। বকেয়া চেক হচ্ছে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। তো যখন পাওনাদার বরাবর ইস্যু করা হয় তখন আমানতকারীর বই থেকে টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়। অন্যদিকে পাওনাদার এখনও ব্যাংকে চেকটা উপস্থাপন করেনি বা টাকাটা তুলে নেয়নি, যার ফলে ব্যাংক থেকে ওই পরিমাণ উদ্বৃত্ত এখনও কমেনি। তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি ওটাকে বিয়োগ করে দেখাই, তাহলে এটা আমানতকারীর বইয়ের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। এবারে আছে হচ্ছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে পাওনাদার বরাবর যে চেক ইস্যু করা হয়ে থাকে, সেটা ব্যাংক কোনো কারণে, আমানতকারীর ব্যাংক কোনো কারণে সেটা প্রত্যাখ্যান করতে পারে, অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে বা অন্য কোনো কারণে যদি ডিসঅনার করে থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাংকের হিসাব থেকে টাকাটা কমে না, কিন্তু আমানতকারী অনেক আগেই যখনই চেকটা ইস্যু করেছে তখনই তার হিসাব থেকে টাকাটা কমিয়ে রেখেছে। তাই এখন যদি আমানতকারীর বইয়ের সঙ্গে, বইয়ের উদ্বৃত্তের সঙ্গে যোগ করা হয়, তাহলে কিন্তু এটা সংশোধিত হয়ে যাবে এবং ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলে যাবে।
ডিয়ার স্টুডেন্টস, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে জমাকৃত প্রাপ্য বিল আদায় হয়নি। তো এটা অনেকটা ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহনাধীন চেকের মতো। তবে পরিবহনাধীন চেক তো ক্লিয়ারিং হাউস থেকে আদায় হয়ে থাকে, এটা সেভাবে হয় না। তবে এটা আদায় অপেক্ষমান বা এটা আদায় অবশ্যম্ভাবী। কিন্তু যখন আমানতকারী এটা ব্যাংকে জমা দেয় প্রাপ্য বিলটা, তখনই তারা ব্যাংক উদ্বৃত্তকে বাড়িয়ে রাখে। আর অন্যদিকে ব্যাংক আদায় না হওয়া পর্যন্ত সেটা ব্যাংক উদ্বৃত্ত বাড়ায় না। তো এক্ষেত্রে যদি ব্যাংক উদ্বৃত্তের সঙ্গে অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী প্রাপ্ত যে ব্যাংক উদ্বৃত্ত সেটার সঙ্গে যদি যোগ করা হয়, তাহলে কিন্তু এটা আমানতকারীর বইয়ের সঙ্গে মিলে যাবে। এবারে প্রদেয় বিল পরিশোধ করা হয়নি। আমানতকারী তার ব্যাংকে নির্দেশনা দিয়ে রাখে যে প্রদেয় বিল পরিশোধ করার জন্য নির্ধারিত তারিখে, কিন্তু ব্যাংক সেটা পরিশোধ করেনি। আর আমানতকারী যেটা করেছে, ব্যাংক আমানতকারীর বইয়ের যে ব্যাংক উদ্বৃত্ত সেটা কমিয়ে রেখেছে, কিন্তু ব্যাংক যেহেতু পরিশোধ করেনি তাই সেখানে বেশি দেখাচ্ছে। তো এখন যদি সেটাকে বাদ দেওয়া হয়, প্রদেয় বিলের পরিমাণ বাদ দিলে ব্যাংক বিবরণী সংশোধিত হবে এবং আমানতকারীর বইয়ের সঙ্গে সেটা মিলে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এবারে খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, সেটা হচ্ছে সিএম আইটেম সমূহ। সিএম মানে হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। তো আমি এটা নিয়ে আগেও কথা বলেছি যে অর্থাৎ ব্যাংক যদি আমানতকারীর পক্ষে হয়ে কোনো টাকা সংগ্রহ করে বা ব্যাংক যদি কোনো সুদ দেয়, এরকম বেশ কিছু আইটেমের একটা লিস্ট আছে, যে কারণে ব্যাংক আমানতকারীর হিসাবকে ক্রেডিট করে বা ব্যাংক উদ্বৃত্তটাকে বাড়িয়ে দেয়। তো যেটা আমানতকারী অবগত নয় যে ব্যাপারগুলোতে। তো এই আইটেমগুলোকে আমানতকারীর বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যদি যোগ করা হয়, তাহলে আমানতকারীর বই সংশোধিত হবে এবং সেটা ব্যাংক বিবরণীর সঙ্গে মিলে যাবে। অন্যদিকে ডিএম বা ডেবিট মেমোরান্ডাম আইটেমগুলো হচ্ছে ব্যাংক যে ঘটনাগুলোর ক্ষেত্রে আমানতকারীর হিসাবকে ডেবিট করেছে, কিন্তু আমানতকারী এই ব্যাপারগুলো অবগত নয়। তো এই আইটেমগুলোকে যদি আমানতকারীর বইয়ের ব্যাংক উদ্বৃত্তের থেকে বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয়, তাহলে কিন্তু আমানতকারীর বইয়ের উদ্বৃত্তটা সংশোধিত হবে এবং ব্যাংক বিবরণীর সঙ্গে এটা মিলে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এবারে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম আইটেমগুলো একসঙ্গে রাখা আছে। এই মুহূর্তে তোমরা একটা স্ক্রিনশট নেবে তোমাদের বোঝার সুবিধার্থে। এ পর্যায়ে আমরা দেখব যে 9 নম্বর আইটেম কি আছে, সেটা হচ্ছে নগদান বইয়ে ভুল। তো নগদান বইয়ের ভুল আমরা অবশ্যই নগদান বইয়ের থেকে সংশোধন করব। যদি নগদান বইয়ের উদ্বৃত্ত ভুলের কারণে কম দেখানো হয়, তাহলে যে পরিমাণ কম দেখানো হয়েছে সেই পরিমাণ আমরা যোগ করব। আর যদি উদ্বৃত্ত বেশি দেখানো হয়ে থাকে ভুলের কারণে, তাহলে যতটুকু পরিমাণ বেশি দেখানো হয়েছে ততটুকুকে আমরা বিয়োগ করব। তাহলে যে উদ্বৃত্তটা পাওয়া যাবে সেটাই সংশোধিত উদ্বৃত্ত হবে এবং সেটা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সঙ্গে মিলে যাবে। এবারে 10 নম্বর আইটেম ব্যাংক বইয়ে ভুল। এটাও ঠিক নগদান বইয়ের মতোই, ভুলের মতোই। এক্ষেত্রে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত যদি কোনো ভুলের কারণে কম দেখানো হয়, তাহলে যত পরিমাণ কম দেখানো হয়েছে ঠিক ততটুকু যোগ করতে হবে। আর যদি উদ্বৃত্ত বেশি দেখানো হয়, তাহলে যতটুকু বেশি দেখানো হয়েছে ততটুকু বিয়োগ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ যাবত এই 10টা পয়েন্টে যা শিখলাম, সেই জিনিসটাই এখানে সূত্র আকারে উপস্থাপন করা হয়েছে এবং এটাই ব্যাংক সমন্বয় বিবরণী করার সূত্র উভয়ের পদ্ধতি অনুযায়ী। তো তোমরা এটার একটা স্ক্রিনশট এখন নিয়ে নিবে। আমরা এবারে এই সূত্র অনুযায়ী অঙ্ক শুরু করব। আমরা গত ক্লাসে আমরা যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাই আমরা করব, তবে উভয়ের পদ্ধতি যে সূত্র সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করব। তোমরা আলফা লিমিটেডের ব্যাংক বিবরণী এবং যে দুগড়া নগদান বই সেটা দেখতে পাচ্ছ, এবং এটা আমরা গত ক্লাসে করেছিলাম যে এবং ডান পাশে এই দুইটা বিবরণীর মধ্যে পার্থক্যের কী কারণগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করেছিলাম লাল কালি দিয়ে লেখা। তোমরা দেখতে পাচ্ছ যে পার্থক্যের কারণগুলো কি কি আছে। এবারে আমরা সেগুলোই এই সূত্রে জাস্ট ইনপুট দিব। সূত্রে আমরা প্রথমেই আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে সিডি 1,10,000 টাকা, আমানতকারীর বইয়ে যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব সূত্রের ঘরে 1,10,000 টাকা। তারপরে ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে 1 লক্ষ টাকা, সেটা আমরা সূত্রের ঘরে লিখব 1 লক্ষ টাকা। এবারে পার্থক্যের প্রথম কারণ ছিল বকেয়া চেক, সেটার পরিমাণ ছিল 15,000 টাকা। বকেয়া চেক ব্যাংক উদ্বৃত্ত থেকে ব্যাংক বিবরণী যে ব্যাংক উদ্বৃত্ত সেটা থেকে বিয়োগ হবে 15,000 টাকা, আমরা সেটার ঘরে টাকাটা লিখলাম। তারপরে পার্থক্যের কারণ ছিল অপরিশোধিত প্রদেয় বিল 30,000 টাকা, সেটাও ব্যাংক বিবরণীর যে ব্যাংক উদ্বৃত্ত সেটার থেকে বাদ দিতে হবে
অপরিশোধিত প্রদেয় বিল 30,000 টাকা। তারপরের কারণটা দেওয়া আছে অপর্যাপ্ত তহবিল চেক 10,000 টাকা, এবং এটা আমানতকারীর যে বই অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটার থেকে বিয়োগ দিতে হবে অপর্যাপ্ত তহবিল চেক বা এনএসএফ চেক 10,000 টাকা। তারপরের কারণটা ছিল পার্থক্যের পরিবহনাধীন চেক 80,000 টাকা, এবং এটা ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটার সঙ্গে যোগ করতে হবে 80,000 টাকা। তারপরে আমরা যে পার্থক্যের কারণটা পাই সেটা হচ্ছে নগদান বইয়ে 5,000 টাকা কম দেখানো হয়েছে, এমন একটা ভুল করা হয়েছে যে ভুলের কারণে 5,000 টাকা নগদান বইয়ে কমে গেছে, তাহলে এখন বাড়িয়ে দিতে হবে। তো আমানতকারীর যে বই সে বইয়ে আমরা এটাকে যোগ করব, সে বইয়ের যে উদ্বৃত্ত সেটার সঙ্গে এটাকে যোগ করতে হবে। তারপরের যে পার্থক্যের কারণ সেটা হচ্ছে সিএম আইটেম একটা নোট কালেকশন করা হয়েছে 30,000 টাকার। আমানতকারীর বইয়ে নোট কালেকশন পাশে আমরা সিএম লিখে দেব, এবং এটার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তারপরে যে পার্থক্যের কারণ সেটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম ব্যাংক সার্ভিস চার্জ। আমানতকারীর বই থেকে ডেবিট মেমোরান্ডাম আইটেমটি অর্থাৎ ব্যাংক সার্ভিস চার্জ এটা বাদ দিয়ে দেখাতে হবে 2,000 টাকা। এরপরে আরও একটা ক্রেডিট মেমোরান্ডাম আইটেম সেটা হচ্ছে ব্যাংক সুদ। আমানতকারীর বইয়ে ব্যাংক সুদ এবং পাশে সিএম লিখে আমরা এটাকে দেখাবো 1,500 টাকা, এটা আমানতকারীর বইয়ে যোগ করতে হবে। তারপরে ব্যাংক বিবরণীতে একটা ভুল করা হয়েছে, যে ভুলের কারণে 500 টাকা উদ্বৃত্ত বেশি দেখানো হয়েছে, তাহলে এখন ব্যাংক বিবরণীর যে অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেটাকে আমরা এখন কমিয়ে দেব 500 টাকা, যেহেতু বেশি দেখানো হয়েছিল ভুলের কারণে। ডিয়ার স্টুডেন্টস, আমরা মোটামুটি সবগুলো পার্থক্যের কারণগুলোই কিন্তু এই সূত্রে ইনপুট দিলাম। বেশ কিছু জায়গা গ্যাপ রয়েছে, কারণ সেই আইটেমগুলো এই অঙ্কের ক্ষেত্রে আসেনি। তো আমরা এবারে ক্যালকুলেশনটা করে ফেলি। আমানতকারীর বইয়ের যে যোগ আইটেম আছে সেটা টোটাল আসবে 36,500 টাকা, এবং বিয়োগ আইটেমগুলোর সমষ্টি আসবে 12,000 টাকা। ফলে সংশোধিত উদ্বৃত্ত পাবো, আমানতকারীর বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত পাওয়া যাবে 1,34,500 টাকা। অন্যদিকে ব্যাংক বিবরণীর অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত সেই পক্ষে সেই সাইডে যোগ আইটেমগুলো পাবো হচ্ছে 80,000 টাকা, আর বিয়োগ আইটেমগুলোর সমষ্টি হবে 45,500 টাকা। বিয়োগ আইটেমগুলোর সমষ্টি হবে 45,500 টাকা। ফলে আমরা যে সংশোধিত উদ্বৃত্ত পাবো সেটা হবে 1,34,500 টাকা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমানতকারীর বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত এসেছে 1,34,500 টাকা, এবং ব্যাংক বিবরণী অনুযায়ী যে সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত সেটাও এসেছে 1,34,500 টাকা। এটাই হচ্ছে উভয়জের সংশোধন পদ্ধতি, এবং এভাবেই উভয়জের সংশোধন পদ্ধতি সমাধান করতে হয়। তোমরা যদি এই ফরম্যাটটা অনুসরণ করো তাহলে তোমাদের আশা করি কোনো অঙ্কেই কোনো অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।